সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি। আমরা দেখেছি যে গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে একযোগে কিন্তু কমিটি ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তো এরপরেই কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী যারা হলে থাকেন তাদের পক্ষ থেকে বেশ কড়া প্রতিক্রিয়া দেখানো হয় এবং সেদিন রাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা গিয়ে আন্দোলন করেন এবং সে আন্দোলনের প্রেক্ষিতে মধ্যরাতে এক প্রকার বাধ্য হয়েই ভিসি ঘোষণা দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। তো আমি যেহেতু ঢাকা শহরে 2021 সালের পর থেকে রাজনীতিবিদের সংবাদকর্মী ছিলাম, রাজনীতির নিউজ কভার করেছি বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেখানে হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতি আঁতুড়ঘর বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সাধারণত রাজনীতি সচেতন হয়ে বেড়ে ওঠেন, যেহেতু বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার এবারে কেন্দ্রে অবস্থান। তারপরও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে 24-এর গণঅভ্যুত্থানের পর এখন 1 বছর পার হয়ে গেছে, এখনও তারা স্বাভাবিকভাবে নিতে পারছে না। বিষয়টা আসলে একটু চিন্তারই ব্যাপার। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, যে আমি যা দেখেছি বেশ কয়েক বছরের রিপোর্টিং অভিজ্ঞতায়, আমি সাধারণত আওয়ামী লীগ অংশের প্রোগ্রামগুলো কভার করতাম। তো সেক্ষেত্রে আমার যে দেখা অভিজ্ঞতা, যেটা হচ্ছে পলিটিক্যালি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের অনেক প্রোগ্রামই থাকতো ঢাকা শহরে নিয়মিত। এগুলো ধানমন্ডিতে তাদের সহদের কার্যালয়, গুলিস্তানে তাদের সেন্ট্রাল অফিস, যেখানে ছাত্রলীগ, যুবলীগ সবার অফিস ছিল, সেখানেও প্রায় নিয়মিত প্রোগ্রাম হতো। সেগুলোতে স্বাভাবিকভাবেই ছাত্রলীগের নেতাকর্মী, অন্যান্য তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর বাইরেও যেহেতু আওয়ামী লীগের 81 সদস্যের একটি সেন্ট্রাল কমিটি ছিল, সেখানকার অনেক শীর্ষ নেতারা প্রায় প্রতিদিনই হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আদি করতেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে। তো সেসব প্রোগ্রাম আমি যাওয়ার আমার সুযোগ হয়েছে। তো আমি যে বিষয়টি দেখেছি, যে পার্টি অফিস ধানমন্ডি এবং গুলিস্তানে দুটির বাইরে প্রেস ক্লাব, তারপরে প্রেস ক্লাবের পাশেই সিডাপ মিলনায়তন একটি আছে, আইইবি আছে রমনাতে, সরোয়ার্দী উদ্যানের পাশে আইইবি, রমনার এই পাশে হচ্ছে আইডিবি আরেকটি আছে। মূলত মোটা দাগে এইসব জায়গাগুলোতেই হচ্ছে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন সময় প্রোগ্রাম আদি হতো। এর বাইরে কাঁঠালবাগান, শাহবাগ, আশেপাশে সায়েন্স ল্যাব, এসব জায়গাগুলোতে আসলে ক্ষমতাসীন দলের অনেক প্রোগ্রাম আদি থাকে। সেগুলোতেও আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি দেখেছি অনেকবার। কিন্তু রাজনীতির প্রোগ্রামের বাইরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন যে কোনো অনুষ্ঠান আয়োজন করেছে এই ব্যানারে, সেসব প্রোগ্রামেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল, দুপুর, রাত, বিকেল, সন্ধ্যা, আমি সব সময় যে প্রোগ্রামে গিয়েছি আমি তাদের উপস্থিতি দেখেছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন এসব প্রোগ্রামে আসতেন, তাদের কি ফায়দা হতো, সেটা একটা বড় ব্যাপার, জানার ব্যাপার অনেকের হয়তো। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পলিটিক্যাল, যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ছাত্রলীগের একটা আধিপত্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলগুলিতে থাকার ব্যাপারে, তাদের সাথে একটা লেয়াজও মেনটেন করতে হতো সাধারণ শিক্ষার্থীদের। তো পলিটিক্যাল প্রোগ্রামে হয়তো তারা সময় দিত, কিন্তু এর বাইরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সেসব প্রোগ্রামে কেন যেত, সেটাও একটা ব্যাপার। আমি আমার যে অভিজ্ঞতা থেকে 3-3.5 বছরের রিপোর্টিংয়ের অভিজ্ঞতা, আমি দেখেছি যে আওয়ামী লীগের অনেক সেন্ট্রাল নেতা আছেন যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এক সময়, কিন্তু তাদের বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তো এখন তারা ছাত্র রাজনীতি করে তারপরে একটা সময় এসে আওয়ামী লীগের সেন্ট্রাল নেতা হয়েছেন, শীর্ষ পর্যায়ে আছেন, আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন। তো তাদের আসলে যে এখানে একটা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যে তারা অংশ নিতেন, সেখানে একটা প্রোটোকলের ব্যাপার কিন্তু বাই ডিফল্ট চলে আসতো। যেমন একজন বড় মাপের নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারি, তো তাদের একটা প্রোটোকলের ব্যাপার আসতো যে উনি এত বড় একজন নেতা বা একটা দলের, আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের প্রভাবশালী নেতা, তার আশপাশের লোক থাকবে না, তার সমর্থক কর্মীরা থাকবে না, এটা তাদের কাছেই মনে হয় অস্বস্তির মনে হতো, আমি যেটা ফিল করি। তো আমি দেখেছি যে সকাল, দুপুর, বিকেল, রাত, সন্ধ্যা, যে কোনো প্রোগ্রামে তারা কিন্তু এই ধরনের প্রোটোকল দিত। তো
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রোটোকলে থাকতো, পাশাপাশি ঢাকা কলেজে থাকতো। আর বুয়েটের ব্যাপার, যেহেতু বুয়েটও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি, আমি আইবিতে ইঞ্জিনিয়ার যে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার যে অংশটি প্রকৌশলী আছে, তাদের প্রোগ্রামে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা এখানে অংশ নিত। সেটা সকাল 10টা হতে পারে, দুপুর 12টা, বিকেল 3টে হতে পারে, যে কোনো সময় আমি দেখতাম যে তাদের একটা অংশ আসে এখানে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যিনি হচ্ছে আওয়ামী লীগের নেতা, কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় পর্যায়ে আছেন, তার সাথে আসলে ওই বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র নেতৃত্ব ছিলেন ছাত্রলীগের, তারা একটা সম্পর্ক মেনটেনের চেষ্টা করতেন। তো সেক্ষেত্রে তারা কি করতেন, যে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম মেম্বার, তো উনি একটা প্রোগ্রামে প্রেস ক্লাবে আসবেন, তো উনি প্রোগ্রাম যদি থাকে 10টায়, দেখা যেত যে 9টা, 9:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা টিম চলে আসছে। এই টিমটা কারা? এই টিমটা হচ্ছে ওই প্রেসিডেন্ট মেম্বার বা ওই জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারির অনুসারী, ওনাকে এখানে প্রোটোকল দেওয়ার জন্য। মানে নেতা আসবেন, নেতা আসার আগে তারা উপস্থিত থাকতো, নেতা আসলে তাকে রিসিভ করা, গাড়ি থেকে নামা, সালাম দেয়া, প্রোগ্রামে অ্যাটেন্ড করা, তারপরে প্রোগ্রাম শেষে নেতা চলে যাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা। এটাই ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের রাজনীতি করতেন তখন তাদের এটা নিয়মিত রুটিন বলা যায়। তারা যে কোনো যে নেতার অনুসারী, সেই নেতা প্রেস ক্লাবে আসুক বা আইবিতে আসুক, আইডিবিতে যাক, সিডাপে যাক বা অন্য জায়গায় বা সেন্ট্রাল কার্যালয়ে যাক, তো নেতার সাথে একটা সম্পর্ক মেনটেন করার একটা ব্যাপার, তো সেই জায়গাতে তারা এটা করতো। এখন হল থেকে শিক্ষার্থী কীভাবে আনা হতো, এই বিষয়টা হচ্ছে এরকম যে হলে একটা হলে নেতার একজন অনুসারী থাকে, কাছের লোক থাকে, তো সে তার নেতাকে ভাইক মেনটেন করার জন্য, যাতে ভবিষ্যতে একটা ভালো পদে আসতে পারে হলের বা ইউনিভার্সিটির বা সেন্ট্রাল পর্যায়ে ছাত্রলীগের, তো তিনি কি করতো, সেই নেতা ওই হলের যারা জুনিয়র ছিল তাদেরকে কিন্তু ওনার যে অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে সেই নেতাকে প্রোটোকল দেওয়ার জন্য এইসব প্রোগ্রাম দিতে, এই প্রেস ক্লাব হতে পারে, আইডিবি, সিডাপ, এটসেট্রা, বিভিন্ন জায়গায় কাঁঠাল বাগান, সায়েন্স ল্যাব, যে কোনো ধরনের প্রোগ্রাম হোক সেখানে অ্যাটেন্ড করতো। তো এই যে সাইকেলটা কিন্তু কন্টিনিউ করে। আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায় ছিল, 15 বছরে বেশ কয়েকবার কমিটি হয়েছে, হলের কমিটি চেঞ্জ হয়েছে, ছাত্রলীগের ইউনিভার্সিটি চেঞ্জ হয়েছে, সেন্ট্রালে চেঞ্জ হয়েছে। তো যারা হলে এক সময় ভাইয়ের সাথে লিয়াজু মেনটেন করে হলে পদ নিয়েছে, তারা পরবর্তীতে ইউনিভার্সিটির শাখা পর্যায়ে ছাত্রলীগের পদ নেওয়ার জন্য লবিং মেনটেন করেছে, তারপরে সেন্ট্রালে আসার জন্য লবিং মেনটেন করেছে। এভাবে হচ্ছে। তো তারপরে যে জুনিয়র আছে সে কিন্তু সেই একই পলিসি, যিনি হল থেকে শাখা বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন তিনিও একটু উপরে উঠে গেলেন, তখন হলে যেতে দায়িত্বে থাকে সে কিন্তু তার ভাই মেনটেন করতে হয়। মানে সেন্ট্রাল আওয়ামী লীগের নেতাকে মেনটেন করে সে একটা সম্পর্ক রাখার মধ্য দিয়ে হচ্ছে সে একটা পদ বাগিয়ে নিতে পারে বা একটা পদে আসতে পারে, যে আমি অমুক নেতার কাছাকাছি ছিলাম, অমুক নেতা আমার অনুসারী, এরকম। তো হলে আবার যারা নতুন আসতো বা শিক্ষার্থী জেনারেল স্টুডেন্ট ছিল, তারা কিন্তু এভাবেই সাইকেল করে ইউজড হতো, যে ছাত্র রাজনীতিতে ব্যবহার যেটা। তো সকাল সন্ধ্যা, আমি অনেক সময় ভাবতাম যে সকাল, দুপুর, রাত, মানে যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে তাদের পাওয়া যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের। আমি ভাবতাম যে আসলে তারা একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, তাদের পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, অনেক কাজ থাকে তাদের, মানে পড়ালেখা কেন্দ্রিক, এগুলোর বাইরে তারা এই সময়টা কীভাবে পায়। তো যখন আমরা কন্টিনিউ করলাম রিপোর্টিং, তখন বুঝতে পারলাম যে আসলে এগুলো হচ্ছে অনেকটা ফোর্স করে তাদেরকে নিয়ে আসা এসব প্রোগ্রামে। কারণ হলে থাকতে হলে ছাত্রলীগের নেতাদেরকে মেনটেন করতে পারলে হলে থাকবে, নাহলে বের হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া ছিল। আর আরও কয়েকটা আসলে শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটি যারা ক্যাম্পাস জার্নালিজম করেন তাদের রিপোর্টের মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় হলে রাতে গেস্ট রুমে নির্যাতন করা হতো, কথা না শুনলে, নেতাদের প্রোগ্রামে না আসলে। এটা একটা বড় ব্যাপার। আর হচ্ছে যেহেতু মানে ইউনিভার্সিটি জীবনের শুরুতে হলে উঠতে হয়, হলে সিট পাওয়া যায় না, তো সেই সিট সংকটের কাছ থেকে কিন্তু ছাত্রলীগ নেতাদের সাথে ভিড়তে হতো। তো সেটি হচ্ছে আওয়ামী লীগের আমলের, শাসন আমলের এইসব গল্প ছিল। গল্প বলতে এইসব বাস্তব আমাদের নিজ চোখে দেখা। কিন্তু 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, যে গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই 24-এর গণঅভ্যুত্থানের 17 জুলাই কিন্তু শিক্ষার্থীরা যারা সুযোগ পেয়েছিল যে ছাত্রলীগের সেই
তাদের জোর করে তাদেরকে বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া সহ গ্যাস্ট্রোম নির্যাতন বিভিন্ন কারণে যারা তাদের উপর অত্যাচার চালিয়েছে তাদেরকে কিন্তু 2024 সালের 17 জুলাই তাদেরকে হল থেকে সাধারণ শিক্ষার্থী বের করে দিয়েছিল ছাত্রলীগের সেসব নেতাদেরকে। তারপর কিন্তু 5 আগস্ট যে গণঅভ্যুত্থান হলো এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, তারপরে 1 বছর পার হয়ে গেছে। এখন চলে আসছে 2025 সালের 5 আগস্ট পেরিয়ে গেছে, আজকে 10 আগস্ট মধ্যরাত। এখন সেই সময়টার কিন্তু 1 বছর পার হয়ে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নির্যাতনের হলগুলোতে, কিন্তু ছাত্ররা বা শিক্ষার্থীরা যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু এখনও সেই ট্রমা থেকে আমার মনে হয় বের হতে পারেনি, যার ফলে কিন্তু এখনও সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে হলে গ্রহণ করতে পারছে না। তো আমার যে অবজারভেশন বা যেটা আমার মনে হচ্ছে যে যেহেতু একটা ধারার ছাত্র রাজনীতি ছাত্রলীগের হাতে টানা 15 বছর 16 বছর ইউনিভার্সিটির হলগুলোর শিক্ষার্থীরা দেখে এসেছে, যার কারণে তারা এখন এটা নিতে পারছে না। তবে 5 আগস্টের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে ছাত্র রাজনীতির একটা আমূল পরিবর্তন আসবে। এই হল রুমে গ্যাস নির্যাতন, ভাই মেনটেন, বিভিন্ন প্রোগ্রামাতে নিয়ে যাওয়া সেসব কমে যাবে। যদিও 5 আগস্টের পরে কিন্তু এই 1 বছরে এসব দেখা যায়নি। তো নতুন যারা ক্যাম্পাসে আসছে তারা কিন্তু এইসব জিনিস ফেস করবে না। আমার যে ধারণা যে এটা 4-5 বছর পরে হয়তো সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে হলে গ্রহণ করে নেবে, কারণ যারা এসব নির্যাতন নৃশংসতা সহ্য করেছে তারা এখনও ক্যাম্পাসে আছে হলগুলোতে। তারা তাদের অতীতের ঘটনাগুলো কিন্তু ছাত্র রাজনীতির নাম শুনলেই এসব মনে পড়বে। কিন্তু 4-5 বছর পরে কিন্তু আজ যারা নতুন ভর্তি হচ্ছে তারা কিন্তু এইসব নির্যাতন যেহেতু পাচ্ছে না, তো স্বাভাবিকভাবেই আমার যে অবজারভেশন সেটি হচ্ছে 4-5 বছর পরে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি একেবারেই নর্মালাইজ হয়ে যাবে। তবে আগামী ফেব্রুয়ারিতে একটা ইলেকশন আছে, ইলেকশনে হয়তো যে ক্ষমতাসীন দল আসবে তার ছাত্র রাজনীতি যারা করে সেসব দলের মাদার অর্গানাইজেশনের, তারা ক্যাম্পাসের হলগুলিতে কীভাবে রোল করবে, কীভাবে শিক্ষার্থীদের সাথে অবস্থান নিশ্চিত করবে, সেটাও একটা ব্যাপার। তখন হয়তো বিষয়টি আরও ক্লিয়ার হবে। তবে দেখা যাক, সামনে ইলেকশন আছে, ইলেকশনের পর ছাত্র রাজনীতি এই গত 1 বছর যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা থাকে কি না, ছাত্রলীগের পুরনো ফিরে আসে, সেটি আসলে সময়ই বলে দেবে। আজ এই ছিল আজকের আমার প্রথম এপিসোড। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তী নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব, এবং কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দিবেন যে আজকের প্রথম এপিসোডটা কেমন হলো, এবং সামনের দিনে যাতে আরও ভালো করতে পারি সেজন্য আপনাদের পরামর্শ প্রত্যাশী। ধন্যবাদ সবাইকে।